দর্শক স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি কথার লড়াই। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনার টপিকে আমরা দিয়েছি কথার লড়াই। কথার লড়াই রাজনীতির মাঠে যেমন হচ্ছে, টকশোর টেবিলেও হচ্ছে। শুরুতে একটু জাহিদ ভাই আপনার কাছে একটু যাই। এই যে আজকেও আমরা দেখেছি, গতকালে একটু পরিস্থিতিটা শান্ত দেখেছি। পরিস্থিতি বলতে আমি প্রচারণায় জামায়াতের আমির কিংবা বিএনপির চেয়ারম্যান ডাক্তার তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের যে বক্তব্য দুজনের একটু শান্ত। আবার আজকে দেখেছি বেশ, এটাকে কি বলবো, জমে উঠেছে, নাকি একজন আরেকজনকে খোঁচাখুচি শব্দটাও আমরা দেখছি চলে আসছে। এটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানে শান্ত থাকাটাকে আমি ভালো লক্ষণ মনে করি না। আচ্ছা, প্রিসাইজলি যদি বলি, মানে তার মানে হচ্ছে আমরা কেউ সিরিয়াসলি ফাইট করছি না। মানে বহুদিন আমরা গণতান্ত্রিক নির্বাচন দেখি নাই, তো সেই জন্য আমাদের মাথায় এগুলো আসলে কাজ করে না। অথচ আমরা যদি যে দেশগুলো দীর্ঘদিন, আমি এই অঞ্চলে মানে ভারতের যদি ক্যাম্পেইন দেখি, কি ভাষায় তারা পরস্পরকে আক্রমণ করছেন সেটা আমরা দেখি। মজার ব্যাপার, সেই ভারতে আবার নির্বাচন যখন হয়ে যায় তখন সম্পর্ক আর এরকম থাকে না। আমাদের এসে মনে আছে মোদি অত্যন্ত টাফ ফাইট করছেন, অত্যন্ত কঠোরভাবে তিনি তার প্রতিপক্ষকে অ্যাটাক করছেন, কিন্তু যখন জাতির প্রয়োজন হয়, করোনার সময় উনি সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়েছেন। মোদি খুবই অথরিটারিয়ান মানুষ, তারপরও দেখবেন এই জায়গাটা আছে। অন্যান্য জায়গার ক্ষেত্রে তো এটা আরও বেশি, যেখানে আপনি যথেষ্ট টাফ রেটরিক ব্যবহার করেন, কিন্তু দিনের শেষে যখন কেউ নির্বাচিত হয়ে যাবেন তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন, সবার দায়িত্বপ্রাপ্ত মানুষ হবেন। এটাই সুন্দর। মাঝখানে একদিন থামবে। আর আজকে যা হয়েছে, খোঁচাখুচিও যে শব্দ, এটাও খুব আমার কাছে সঠিক মনে হয় না। আমি এখন পর্যন্ত সেই অর্থে ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব টপ 2 নেতার মধ্যে ওর কথা বলছি। হ্যাঁ, অন্যান্য লেভেলে আরেকটু বেশি হচ্ছে। টপ 2 নেতার মধ্যে অত্যন্ত সৌজন্যমূলক ডিবেট হচ্ছে, পরস্পরের সমালোচনা হচ্ছে। গণতন্ত্র মানে তাই তো, পরস্পরের সমালোচনা করবেন, কে কি করতে চান সেটা বলবেন। ঠিক তাই করছেন, সঠিকভাবে করছেন, আমি উপভোগ করছি এবং আমি মনে করি এভাবেই এটা কন্টিনিউ করা দরকার। এবং আমি কনফিডেন্ট ভবিষ্যতে যে কটা দিন বাকি আছে, এই 2 নেতার কেউই রেড লাইন অতিক্রম করবেন না। রেড লাইন আছে, রেড লাইন অতিক্রম করবেন না। তবে যেটা হয়, সময়ের সাথে সাথে ইনফ্লেকশন অফ ভয়েস, যেটা মানে আপনি কি টোনে কথা বলেন, আপনার স্ট্রেস ইন্টোনেশন কেমন, সেগুলো পাল্টাচ্ছে আস্তে আস্তে জমে যখন ওঠে। আমি অন্তত গতকাল এবং আজ আমি জামায়াতের আমিরের ওনার তারেক রহমান কিন্তু প্রথম দিন থেকে তিনি স্বাভাবিকভাবে যেভাবে স্পিচ দিচ্ছিলেন সেই জায়গা থেকে সরে বেশ শক্তভাবেই কথা বলতে শুরু করেছেন প্রথম দিন থেকে। আমির খুব বেশি এতটা টাফ ছিলেন না কথাবার্তা, কিন্তু গত 2 দিন আমি তাকে দেখলাম যে তার ভয়েস টাফ হয়ে উঠছে। তার মানে তিনিও ধরতে পারছেন হয়তো জনগণের সাথে আরেকটু স্ট্রং অ্যান্ড টাফ মানে অ্যাটিটিউড দেখানো দরকার। সো এগুলো সব কিছু সুন্দর, ভালো। জি শাহরিয়ার ভাই, জাহিদ ভাই তো বললেন যে এটা আসলে নির্বাচনের মাঠে প্রতিপক্ষকে এভাবেই আসলে অ্যাড্রেস করে। আমরা দেখছি আজকে তারেক রহমান এইটাও বলেছেন যে যারাই বিভ্রান্তি ছড়াবে তাদেরকে তিনি গুপ্ত বলছেন। বারবার গুপ্ত শব্দটা কিন্তু তিনি প্রচারণার মাঠে নিয়ে আসছেন। এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদেরকেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেখেন, রাজাকার শুনতে শুনতে কান পচে গেছিল। এখন আশঙ্কা করতেছি এই গুপ্ত বলতে বলতে কানটা পচে যায় কিনা। এই কথাটা 2-3 জায়গায় বলছে, আর রিপিট করব না। যদি গুপ্তই বলেন উনি, তাহলে উনি নিজেকেই হয়তো, বা এই জুলাই যে বিপ্লব, এই বিপ্লবকে উনি প্রশ্নবিদ্ধ করবেন। আমার ধারণা উনি সেটা করবেন না, কারণ আমি বারবার যখন দাবি জানিয়েছিলাম যে তার উচিত যে জুলাই সনদের পক্ষে হাঁ বলা, শেষ পর্যন্ত তিনি গতকালকে জুলাই সনদে হাঁয়ের পক্ষে ভোট দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন, দাবি জানাননি। দ্যাটস অ্যাটলিস্ট একটা জায়গা তো ভালো হলো। আকুতি এবং দাবির মধ্যে পার্থক্য কি? দাবি মানে আপনারা এই হাঁতে ভোট দিবেন, এই যে দিবেন, ওই যে ভাইয়ের কথা বললাম যে একটা স্ট্রংনেস, একটা বোল্ডনেস, যে আমি নেতা, আমি দেশের নেতা, আমি বলতেছি আপনাকে এটাতে দিতে, এটাতে দিবেন, আমার নেতাকর্মীর প্রতি এটা আমার আদেশ থাকলো, আর দয়া করে আপনারা দিয়েন, দয়া করে দিয়েন, মানে যদি দয়া না করেন দিয়েন না। সো এই জিনিসটা আসলে ওনার প্রথম দিকের ল্যাঙ্গুয়েজের সাথে পরের ল্যাঙ্গুয়েজ, মানে গুপ্তর সাথে আবার এই দয়া করে দিয়েন জিনিসটা কিন্তু যায় না। মনে হয় দয়া করে দেওয়ার কথাটা বললে মানে কেউ তাকে খুব জোর করে বলতেছি, একটু বলো বাবা প্লিজ দিয়েন। এই যে কথাটা আমরা জুলাইকে ধারণ করলে, এই আজকে যেমন আমির সাহেবের কথা বললেন, আমির সাহেবের পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে। মানুষ হত্যা হচ্ছে, মেয়েরা কি করতে পারছে না, আমাদের মা বোনেরা ভোটারের বাড়িতে যেতে পারছে না,
তারা যেটা ফ্যাসিলিটেট করতে চায় সেটার আবার অন্যরকম প্রয়োগ হচ্ছে। যাই হোক, তারপরও একটা জিনিস গণতন্ত্রের সৌহার্দ্যতা বা সৌন্দর্যতা হচ্ছে যে আমরা একে অপরের প্রতি সমীহ থাকব এবং রক্তপাতহীনভাবে একটা কি উৎসব মুখর পরিবেশ হবে। আর একটা জিনিস সেখানে বলা হয় যে আমাদের সবার যে টক শোতে যায়, যেখানে যায়, দেশের উন্নয়নের জন্য কিন্তু আমরা কথা বলি। এখানে যেই আসুক, যেটা জায়েদ ভাই বললেন, যেই আসুক সে হবে কি এই দেশের প্রধানমন্ত্রী। হি উইল নট বিলংস টু, ধরে নেন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, উনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি তখন খালি কিন্তু জামাত ইসলামের প্রধানমন্ত্রী না, আপামর জনসাধারণ সবার প্রধানমন্ত্রী। সো সেই ক্ষেত্রে থেকে আমার মনে হয় তাদের যে কথাবার্তা, যে দৃঢ়তা যেটা মানুষকে দেখাচ্ছেন, দুইজনাই মানুষের আস্থা অর্জন করার জন্য যে প্রয়াস, যে আমরা দেশকে ডেলিভারি দেওয়ার জন্য রেডি, এই বডি ল্যাঙ্গুয়েজটা মনে হয় আমি দেখতে পাচ্ছি। জি জাহিদ ভাই, গুপ্তের কথাটা আনলাম যেহেতু এই আলোচনাটাই প্রচারণার মাঠে বেশ চলছে। আজকে জামাতের আমির বলেছেন যে অনেকে বলে আমরা গুপ্ত, কিন্তু নিজে গুপ্ত দেখে যদি আমাদেরকে গুপ্ত বলে তাহলে কেমন লাগে, উনি এই প্রশ্নটা তুলেছেন। এখানে তো আমরা বুঝতে পারছি স্পষ্টত উনি বিএনপির চেয়ারম্যানকে এই খোঁচাটা দিয়েছেন। তো এই খোঁচাটাকে কিভাবে দেখবেন আপনি? যদিও ইতিবাচকভাবেই বলছিলেন একটু আগে, কিন্তু তারপরেও তো গুপ্তের যেই অভিযোগ, গুপ্তের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো তিনি তারেক রহমানকে সরাসরি বলছেন, তিনিও তো গুপ্ত ছিলেন। মানে আমার একটা জিনিস দেখতে চাই যে মানে তুলনাটা ঠিক হলো কিনা, তথ্যগতভাবে ঠিক আছে কিনা। তারেক রহমান গুপ্ত ছিলেন এটা ঠিক না, মানে গুপ্ত বলতে যা বোঝায়, মানে এখন জামায়াত বা শিবিরের লোকজন কতটা গুপ্ত ছিল না ছিল এটা ডিবেট হবেন। কেউ কেউ বলবেন আমরা ছিলাম না, কেউ বলবেন ছিলাম, কেউ বলবেন আমরা অস্তিত্ব রক্ষার জন্য করেছি, কেউ বলবেন আমরা কৌশল হিসাবে করেছি। গুপ্ত মানে হচ্ছে আপনি আপনার পরিচয় ডিসগাইজ করে অন্য কোনো পরিচয় নিয়ে থাকা, এটাকেই জনাব তারেক রহমান গুপ্ত বলতেন। বা গুপ্ত বলতে সোশ্যাল মিডিয়াতে এই আলাপটাই আসলে আসে। জনাব তারেক রহমান গুপ্ত ছিলেন না, উনি দেশ থেকে ওনাকে চলে যেতে হয়েছে। উনি এইরকম ভয়ঙ্কর টর্চার খুব বেশি পলিটিশিয়ান বাংলাদেশে হয়নি। শুধু তারেক রহমান গুপ্ত, কিন্তু বিএনপির কি অন্য কেউ গুপ্ত ছিল না কিনা? না 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 ছিল না। কারণ বলছি কি, বিএনপি তো এত বড় মাসুল কেন দিয়েছে? বিএনপির কাউকে আপনি খুঁজে পাবেন না যে অন্য কোনো দলের কাছে গেছে, অন্য কোনো দলের কমিটিতে ছিল। বিএনপি প্রকাশ্যে রাজনীতি করতে গেছে, এটা সঠিক বা ভুল কৌশল ছিল কিনা? বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটিতে তো ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার একটা কথা শোনা গেছে। কি ছাত্র দলের কেউ ছাত্রলীগের কমিটিতে ছিল বলে আপনি জানেন? না না, এই সম্পৃক্ততার কথা শোনা গেছে না, আপনি ওখানে গিয়ে করেননি সেটা, বরং এই আলাপটা আছে। এটা কেউ কেউ করেন যে ছাত্রদল নিজ নামে রাজনীতি করতে গিয়ে যে ভয়ঙ্কর দমন পীড়নের শিকার হয়েছে, তাতে ঢাকা ইউনিভার্সিটি বা অনেক জায়গায় ছাত্রদল ঠিকঠাক মতো কাজই করে উঠতে পারেন। এই যে সাম্প্রতিক সময়ে তাদের যে বিপর্যয় হলো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, কেউ কেউ এদের এভাবে বলার চেষ্টা করছেন যে ছাত্র শিবির নানান রকম কৌশল করে তার রাজনীতিটা বা কোনো ফর্মে সে টিকে ছিল, এটা তাকে এখন পে অফ করেছে। সুতরাং এটা দুজনের দুটো কৌশল। এটা নিয়ে এখন জনগণ, মানে আমরা আসলে কি বুঝি, দুই নেতা পরস্পরকে বলে ওনারা একজন একজনকে কনভিন্স করতে পারবেন না। ওনারা আসলে কি চাইছেন? ওনারা চাইছেন এই ডিবেটটার মাধ্যমে জনগণের সাথে কানেক্ট করতে। জনাব তারেক রহমান যদি এই গুপ্ত শব্দটা দিয়ে কানেক্ট করতে পারে এবং যে অভিযোগ জামাত এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে আছে সেটা থেকে যদি জনগণকে বিশ্বাস করাতে পারেন, তাহলে তিনি মাইলেজ পাবেন। আবার জামাতে ইসলামী এটার পাল্টা জবাব দিয়ে জনাব তারেক রহমান কনভিন্সড হবেন না, জনাব তারেক রহমানের কথায় জনাব শফিকুর রহমান কনভিন্সড হবেন না, বা দুই দলের হার্ডকোর সাপোর্টাররা হবেন না। তারা মূলত কথা বলছেন কাদের জন্য জানেন? সুইং ভোটারদের জন্য, যারা এখনো আনডিসাইডেড আছে। যিনি হার্ডকোর জামাতের ভোটার, উনি জামাতকে ভোট দেবেন ইন এনি কনসিডারেশন, এনি কন্ডিশন। বিএনপির ক্ষেত্রে কথাটা তাই, কিন্তু সুইং ভোটারদেরকে তারা এখন কানেক্ট করার চেষ্টা করছে। এখন যার কথা বিশ্বাসযোগ্য, যার তথ্য বিশ্বাসযোগ্য, যার বলার ধরন বিশ্বাসযোগ্য হবে, তিনি এটার বেনিফিট পাবেন। আবারও বলছি, এগুলো আমি মনে করি ভেরি মাচ পলিটিক্যাল, যে মানে গণতান্ত্রিক যে পেরিমিটার আছে, পরিসীমা আছে, এটা কোনোটা সেটা লঙ্ঘন করেনি। এক মিনিট একটু সাহেবের কাছে জানতে চাই, এই যে বিশ্বাস করাতে পারবেন কিনা, এটা আসলে কার কথা বিশ্বাসযোগ্য? আপনি তো নিশ্চয়ই জামাতের কথাই বলবেন, তারপরও বিএনপি চেয়ারম্যান যেভাবে বলে যাচ্ছেন শেষ পর্যন্ত এটি হয়ে যাবে কিনা? আমি একটা জিনিস বলি, আমরা সবাই একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি এই জিনিসটা একটু আগে নিয়ে আসলাম, এটা অনেকবার শুনছি আমি, এবং শুনে আমি কেন বেগম খালেদা জিয়াকে পছন্দ করি। আগের ভিডিওটা সরে গেছে, আপনি একটু বলেন। এই কথাই আমি বিশ্বাস নই, এই কথা আমি মানি না। রাজপথে আমি কেন অনেককে বলবো, আমার নেতাদেরও বলবো, রাজপথে থাকার কথা থাকে নাই, রাজপথ ছাড়ি নাই বলে
রাজপথ ছাড়ি নেই বললে ভুল হবে। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। ভালো স্লোগান শেখো, ভালো স্লোগান দাও, তাহলে কাজে দেবে। বুঝেছো? জি এই জন্যে আমি ওনাকে ধারণ করি, ওনাকে সম্মান করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, জান্নাত দান করুক। এই যে সত্য কথা, ওনার ছেলে কেন মাহমুদুর রহমান বারবার বলতেছে 17 বছরে আপনি শেখেননি। মা বলছে রাজপথে বিএনপির কেউ থাকেনি, তাহলে তারা কোথায় ছিল? হারেস চৌধুরী সাহেবকে তো আপনি মাটি দিলেন রাতের অন্ধকারে রে ভাই। আমি এখন ছবিগুলো দেখাই, এই যে সেটা ছেলেটা তো এক ধরনের নিপীড়নের মুখে আগে সেটাকে কি- কথাটা শোনেন। জি আপনি তো দরবেশের মতো দাঁড়িয়ে রাখলেন, রেখে রাস্তায় চলাফেরা করলেন, সেটা কি গুপ্ত না? ভাইয়ের যে গুপ্ত ডেফিনেশনটা দিল, যে ছাত্র দলের যে সেটা, ছাত্র দল না যুব দলের যে সেটা, ওই যে খুব এই মানে মিছিল করে, ওর লম্বা দাঁড়িয়ে দেখছিলেন। কথাটা হলো কি, আমার নিজের আইডেন্টিটি গোপন করে আমি যেটা করব সেটাই তো কিন্তু গুপ্ত বলতেছেন, এটা একটা ভাইও বলছে। না, কিন্তু ওনারা যেটা বলতে চাচ্ছেন যে যুবদল নেতা, আপনি নয়নের কথাই বলছিলেন, হ্যাঁ। যুবদল নেতা নয়ন কি অন্য কোনো দলে গিয়েছিল কিনা? এবার আসি বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব কি বলছিলেন? বিএনপিতে রয়ের এজেন্ট সবচেয়ে বেশি, এবং সে বলছিলেন কি, হাফিজ সাহেব আবার বলছিলেন যে 14 সালে যে আমার পুলিশ এজেন্ট হিসাবে আমি শিবিরের ছেলেপেলেকে রাখতে চাই। এবং গত 14 বছরে যদি আপনি বলতেন গুপ্তই থাকতো, তাহলে মীর কাসেম আলী ভাই ফিরে আসতেন না, তাহলে আমেরিকায় থেকে যেতেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে, এখানে সব কিছু হয়েছে। রাজ্জাক স্যার দেশ থেকে জোর করে বের করে দিলেন, চিফ জাস্টিসকে জোর করে দেশ থেকে বের করে দিলেন, এগুলো কি গুপ্ত? জি আর আপনার কথা আরো শুনবো, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। জাহিদ ভাই, আপনার কাছে একটু আসি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যেখানেই যাচ্ছেন প্রচারণায়, তিনি একটা কথা বারবার তুলে আনছেন, সেটা হচ্ছে যে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে জামাতের নারী কর্মীদের উপর হামলা করেছে। আজকে তিনি বলেছেন একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড, অন্যদিকে সে মায়েদের গায়ে হাত। যারা মায়েদের কাপড় খোলার হুমকি দেয় তারা ক্ষমতায় আসলে মা বোনদের ইজ্জত শঙ্কায় পড়বে। কি বলবেন এই বিষয়ে? একজন বিএনপি নেতা তো কাপড় খোলার কথা বলেছেন, এটা বিভৎস কথা। মানে এই কথা কারো মুখ দিয়ে বের হওয়া উচিত না। এত বিভৎস কোনো কথা বাংলাদেশের এই পর্যায়ে হবে। যে আমি বলছিলাম, কথার মধ্যে কতগুলো রেড লাইন আছে, আপনি সেই রেড লাইন বহু ক্রস করে বহু দূর চলে যাওয়া হয়েছে। বা কোথাও কোথাও যদি হয়ে থাকে, আমি আসলে বারবার বলছি, এগুলো কতগুলো মিডিয়াতে আসছে, কতগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, এগুলো প্রত্যেকটা আসলে ইনভেস্টিগেট করে কনফার্ম হওয়া দরকার এগুলো হয়েছে কিনা। কি দু একটা ঘটনা সম্ভবত আমাদের কাছে ভিডিও ডকুমেন্ট আছে, সেগুলো তো হয়েছেই। এখন যেটা হয়, নির্বাচনে বা রাজনীতিতে আপনাকে কি করতে হবে, বাস্তব ঘটনা যদি থাকে ওটাকে ইস্যু হিসাবে তৈরি করতে হবে। ইস্যু তৈরি করাকে আমি খারাপ অর্থে বলছি না, রাজনৈতিক দলগুলো যে কোনো জিনিসকে ইস্যু হিসাবে তৈরি করে ফেলেন। সো এই নির্বাচনে তারা বিএনপির বিরুদ্ধে দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ আনছেন, নারীর প্রতি সহিংসতার আলাপ তারা আনছেন। একবার তো একটা সমাবেশের ডাকও দেওয়া হয়েছিল, যেটা শেষ পর্যন্ত সম্ভবত হয়নি। তো সেই রকম এটাকে ইস্যু করছেন, এবং খুব স্বাভাবিকভাবেই তার জায়গা থেকে এটা তিনি সঠিক কাজই করছেন। বিএনপি যখন নারীদেরকে এম্পাওয়ার করার কথা বলছেন, যে নারীদের হাতেই আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব, সেখানে তারা এটাকে যখন আনছেন, সেটা দিয়ে বিএনপিকে তারা চাপে ফেলার চেষ্টা করছেন। কিন্তু যেহেতু বললাম, দিনের শেষে এগুলো আপনি তৈরি করবেন, কিন্তু দিনের শেষে যেটা দাঁড়ায় সেটা কতটুকু ক্রেডিবল, সংখ্যাটা কতটুকু। আমি বলছি না একটাও হওয়া উচিত, কিন্তু দিনের শেষে দেখা যাবে কতগুলো সংখ্যায় হয়েছে, কতটুকু হয়েছে। তাহলে শাহরিয়ার কাছে একটু জানতে চাই, উনি তো একজন আইনজীবী, নিশ্চয়ই এই বিষয়ে ওনার জানাশোনা আছে, সংখ্যা আসলে কেমন? আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, আমরা খুবই সিরিয়াসলি সরকারকে এগুলো নিয়ে ব্যবস্থা নিতে দেখা উচিত আমাদের। এই নির্বাচনের মাঠে এগুলো যদি হয়ে থাকে, সেটা সবার আগে দরকার, কিন্তু আমরা অন্তত ভিজিবল না যে সরকার অনেক ভালো স্টেপ নিচ্ছে। জি শাহরিয়ার ভাই, আচ্ছা, প্রথমে আপনি ফ্যামিলি কার্ড তুললেন, তো এই ফ্যামিলি কার্ড নিয়ে একটু কথা বলতে চাই। ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলতে চাই এই কারণে, এমনভাবে বিএনপি এটা উপস্থাপন করতেছে যে ফ্যামিলি কার্ড ইটস এ নিউ কনসেপ্ট, কিন্তু তা না, এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কেন বললাম এই কথা? ৬২ লাখ লোক যারা ওল্ড এজ, ৬২ লাখ লোক অলরেডি অ্যালাউন্স পাচ্ছে। আপনি ২৯ লাখ উইডো অ্যালাউন্স পাচ্ছে। আপনি স্পেশাল কাইন্ড অফ চাইল্ড, তারা পাচ্ছে ৩৫.৮ লাখ। মাদার অ্যান্ড চাইল্ড তারা পাচ্ছে ১৯ লাখ। টোটাল পাচ্ছে ১,৩৫,০০,০০০ লোক কি পাচ্ছে অলরেডি, আপনি কি পাচ্ছে, বেনিফিট পাচ্ছে। তারপরে দেখেন, এই মাঝে মাঝে যে আমি বলি যে নতুন কিছু করেন, পুরাতন কিছু করেন না। ফ্যামিলি কার্ড
টিসিবি 8/11/2023 সালে 1 কোটি মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের কি প্রজ্ঞাপন জারি করলেন। সো আমি তো ভাই, আমি বাংলাদেশে একজন মানুষ, আমি বিশ্বাস করতে চাই যে নতুন কিছু করো। এই ফ্যামিলি কার্ডগুলো যা যা আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার জন্য, এবং এইটা করার জন্য লিস্ট করতে হয়েছে, যারা যারা আওয়ামী লীগ করবে তারাই কেবল পাবে, অন্য কেউ পাবে না। ঠিক একই প্রতিধ্বনি কি আসতেছে কিনা এই ফ্যামিলি কার্ডে? কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, আপনি তো ইটস নট এ নিউ কনসেপ্ট, আপনি তো নতুন একটা কিছু, কিন্তু যেভাবে আপনি বলতেছেন ফ্যামিলি কার্ড, 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড তো 2023 সালে, যে এটা নতুন কনসেপ্ট, তিনি এটা দ্যাটস হাউ হি সেড, এটা তো নতুন কনসেপ্ট না। আর একটা জিনিস, ফ্যামিলি কার্ড যে দিবেন, ইউনিভার্সাল কার্ড সিস্টেম আছে ইউকেতে, এখানে যেমন আছে। আপনি কি তাহলে ফ্যামিলি কার্ড যখন দিবেন, তাহলে কি ওল্ড এজ কার্ড চলে যাবে? উইডোর বলছেন তো আপনি মা বোনকে দিবেন, তাহলে কি উইডোরা পাবে না? মাদার চাইল্ড যে 19 লাখ, তারা কি পাবে না? তারাও কি এর মধ্যে চলে আসবে? এই যে পাবে না কি বলেছে না, আমি বলতেছি 1,45,00,000-এর বাইরে যদি আপনি এটা দিতে যান, আমি সেদিন দেখাইছি 1 লক্ষ কোটি টাকা লাগবে ওনার যে ফ্যামিলি কার্ডের, এখন যদি 2,500 টাকা করে দিতে যায়, আর এখন অলরেডি আপনি দিচ্ছেন প্রায় 2 লক্ষ কোটি টাকা, তাহলে 3 লক্ষ কোটি টাকা, বাজেট হয় 6 লক্ষ কোটি টাকা, কিভাবে সম্ভব? আমি জাহিদ ভাই একটু দ্বিমত করছে সম্ভবত। সেটা হচ্ছে আমাদের সামাজিক সুরক্ষা খাতে, সরি শাহরিয়ার ভাই যেগুলো বলছেন এগুলো তো 2 লক্ষ কোটি টাকা না, এখানে একটা ফাঁকি আছে। আপনি বাজেট থেকে যদি সামাজিক সুরক্ষার টাকা বের করেন, ওর মধ্যে বিশাল ফাঁকি। আমরা এগুলো আগে আওয়ামী লীগের সময় প্রচুর অ্যানালাইজ করে দেখিয়েছি। ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন, মানে অবসরকালীন যত সব সুবিধা, সব এটার ভেতরে, মুক্তিযোদ্ধা ভাতা এটার ভেতরে, বৃত্তি উপবৃত্তি এটার ভেতরে। এই যে একটা ভালনারেবল মানুষকে, যেটা সত্যিকার অর্থে সামাজিক সুরক্ষা, সেটার আমরা একটা হিসাব আছে 15 থেকে 20,000 কোটি টাকা, নট মোর দ্যান দ্যাট। এখন কাট করার ক্ষেত্রে একটা অভাবনীয় আইডিয়া আছে এখানে, এটা কিন্তু ইউনিভার্সাল, যদিও তিনি এনকারেজ করছেন। যেমন ধরুন আমি, তারেক রহমান বলছেন, আমি অনুমান করে আমরা 3 জন যারা আছে আমাদের পরিবারের জন্য এটা আসবে, কিন্তু আমরা এটা সম্মত গ্রহণ করব না, তাই তো? উনি এটা করছেন না। আগে কিন্তু একটা বাজে ব্যাপার ছিল, এই হুইচ ইজ ফ্যাক্ট, উনি যেটা বলছেন, আওয়ামী লীগ নিজে পরীক্ষা করে বলেছে। উনি যেটা বললেন যে এটা নতুন কনসেপ্ট না, এই বিষয়ে কি আপনি না, নতুন কনসেপ্ট উনি বলেন উনি। আচ্ছা, আমি একটু আসি, কিন্তু ইউনিভার্সাল কোনো কনসেপ্ট বাংলাদেশে আসলে এতদিন পর্যন্ত ছিল না, এটা নতুন কনসেপ্ট। এটা যেটা জামাতে ইসলাম বলছে ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল। আমি একটু বলি, এই যে এটা 4 কোটি মানে হচ্ছে প্রতিটা পরিবার, তাত্ত্বিকভাবে প্রধানমন্ত্রীর পরিবারও এই কার্ডে 2,000 বা 2,500 টাকার প্রতি এন্টাইটেলড। আমরা কিন্তু একটু শেষ করি, ব্যাপারটা হচ্ছে এটা নতুন, এটা ইউনিভার্সাল। এই কারণে যেটা হবে, আপনি কাকে দেব না যে দুর্নীতির প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আসলে আর থাকবে না, সবাই পাবে, বরং কেউ নেবে না। এখন কেউ যদি মনে করেন, উনি বলেছেন যদি আমরা অনেকে না নেই, তাতে যদি টাকা বেঁচে যায়, সেই টাকাটা আমরা অন্যদেরকে দেব। এখন এই প্রশ্ন আপনি আসলে করতে পারেন, এতে যে টাকার সংস্থান হওয়া প্রয়োজন, এই আলোচনাগুলো হওয়া দরকার আছে, এটা সংস্থান তারা কিভাবে করবেন? এবং এখানে কি সবাই পাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি না, আবার ওই দলীয় জিনিস ওই ইয়া হবে, দুর্নীতিটা হবে। জি, আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা করব। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আলোচনা করছিলাম কথার লড়াই নিয়ে। একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামী নির্বাচনে 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন এখন পর্যন্ত। নিশ্চয়ই বিদেশি পর্যবেক্ষক নির্বাচনে আসলে বাংলাদেশের নির্বাচনের যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এটার একটা বিষয় থাকে। কিন্তু আমার প্রশ্নটা অন্য প্রসঙ্গে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে তারা নীরব। এই নীরবতাটা কি নিরপেক্ষতা তাদের, নাকি এটা কৌশলগত এক ধরনের সমর্থন? যাইবে তাদের কৌশলগত সমর্থন দিতে হবে, কৌশলগত, আবারও বলছি, এটা আন্তরিক সমর্থন না। আমি প্রায় বলি, বাংলাদেশে এই মুহূর্তে ভারতের সাথে ডক্টর ইউনূস সরকারের খুবই সমস্যা আছে, যেহেতু শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস দায়িত্বে এসছেন, ফলে প্রথম দিকের যত টানাপোড়েন সব এটা গেল, এবং ডক্টর ইউনূস ছেড়ে কথা বলেন নাই। আমরা এই ব্যাপারে তার কাছে কৃতজ্ঞ থাকব। ভারতের সাথে যেভাবে আত্মমর্যাদার ভিত্তিতে ট্রিট করা দরকার, ডক্টর ইউনূস সেটা করেছেন। ফলে যেহেতু ভারতের সাথে সম্পর্ক এখন এমন পর্যায়ে গেছে, এটা প্রায় তলানিতে, তুলনামূলকভাবে একটা নির্বাচিত সরকার, এটা বিএনপি হোক, জামায়াতে ইসলামী হোক, আপনি খেয়াল করবেন জামায়াতে ইসলামীও, ওই যে জামায়াতে ইসলামের আমির ফেনী বাদ করা নিয়ে বলছেন যে ভারতের সাথে আলোচনা করে এরকম সিদ্ধান্ত নিতে চাইবেন। আমি মনে করি যে ক্ষমতায় আসবে তাকে এনগেজ করতে হবে ভারতের সাথে, ভারতেরও করতে হবে। আবারও বলছি, এনগেজমেন্ট মানে কিন্তু হাসিনা হয়ে যাওয়া না। আমি প্রায় কথা বলি, আপনি 25% হাসিনা হয়েও ক্ষমতায় থাকতে পারবেন না, বাংলাদেশের মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু ভারত আসলে গণতান্ত্রিক শক্তিশালী একটা বাংলাদেশ পছন্দ করবে না, কখনো করবে না। সেখানে আমাদের নির্বাচনের সময় চুপ থাকা আসলে যে তার
এটাকে ধরো কৌশলগত, যে ঠিক আছে একটা নির্বাচিত সরকার আসুক, দেখি আমরা কিছু এনগেজমেন্ট করতে পারি কিনা। কিন্তু এই কথাটা একটু বলে রাখা দরকার, ভারত মনে করে তার একজন শেখ হাসিনাই লাগবে। মানে গণতন্ত্র বনাম স্থিতিশীলতার কথা যদি আমরা বলি, ভারত আসলে কোনটা চায়? হাসিনার মতো স্থিতিশীলতা চায়। কেন বলছি, শেখ হাসিনা আবার একজন শেখ হাসিনাকে খুঁজবে ভারত, শিওর থাকেন আপনি। এখন শেখ হাসিনা পাওয়ার শর্ত কি? একটা গণতান্ত্রিক বাংলাদেশে কোনোদিন আর একটা শেখ হাসিনা তৈরি হবে না, ফুল স্টপ। কেউ একজন যদি মনে করেন আমি শেখ হাসিনা হতে যাব, এবং দেশে যদি নির্বাচন থাকে, উনি জনগণের মতামতের বিরুদ্ধে যেতে পারবেন না। ফলে ভারতের জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্থিতিশীলতা বটেই। শেখ হাসিনা যে স্থিতিশীলতা রেখে, স্বৈরাচারের অধীনে একটা অসাধারণ স্থিতিশীলতা থাকে না? নর্থ কোরিয়াতে 3 পুরুষ ধরে একটা দেশ অসাধারণ স্থিতিশীল আছে না? জি, তো ওই স্থিতিশীলতা ভারত চায়। জি, একটু শাহরিয়ার ভাইয়ের কাছে যাই, 1 মিনিটে। শাহরিয়ার ভাই, আজকে যে জামাতের আমিরের যে প্রসঙ্গটা আনলেন, যে নদীর বিষয়ে তিনি বলছেন ভারতের সঙ্গে আলোচনা করবো, কিন্তু আমার প্রশ্নটা আরেক জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি ক্ষমতায় যেতে এখনও কি দিল্লির আশীর্বাদ প্রয়োজন মনে করে কিনা, যে এখনও এটার বাস্তবতা আছে কিনা? শোনেন, আমির জামাতের বোধহয় আপনি একটা শুনছেন, ওনার স্লোগানও দিচ্ছেন উনি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। সো বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান পুরাপুরি পরিষ্কার। সেটা হচ্ছে যে ভাইয়ের কথা যদি উপলব্ধি করে থাকেন, দেখেন আমরা গোলামির সম্পর্ক আমরা চাই না। ইন্ডিয়া বারবার যেটা মানে সাউথ ব্লক চায় বাংলাদেশকে গোলাম করতে, সেখান থেকে তাদের ফিরে আসতে হবে। আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। এই গড়ে তুলতে যদি তারা ব্যর্থ হয়, যেমন আমার নদীর হিস্সা, আমরা নদীর হিস্সা কি তিস্তার, এটা হবে, সে বিএনপি আসুক আর জামাত ইসলাম আসুক, তিস্তা হবে, কারণ দুইজনের প্রমিস ফর। দ্বিতীয়টা কি, যে আজকে ইউনূস সরকার এই মানে আপনি ফারাক্কাকে রক্ষা করার জন্য আমাকে ব্যারেজ দিতেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুইটা কাজেরই আমি খালি উদাহরণ দিলাম। এই দুইটা কাজ যদি যে সরকারি এই জামাত ইসলাম বিএনপি দুইজনাই যদি বদ্ধপরিকর হয়, তাহলে তো সে আর হাসিনার মতো কি পাবে না, সরকার পাবে না। তাহলে সে সেই কারণে চেষ্টা করবে যেভাবে হোক একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে হোক, একটা সুষ্ঠু নির্বাচন না হোক। উদ্বেগ, ভারতের যে উদ্বেগ, সেটা কি জনগণের ভোট নিয়ে নাকি ক্ষমতায় কে থাকবে সেটা নিয়ে? ক্ষমতা, জনগণের সাথে তো ভারত কখনো সম্পর্ক চাচ্ছে না। ভারত যে উস্কানিমূলক কথা সবসময় বলতেছে, জয়শঙ্কর এসেও কি বলে গেল, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির সাথে আমরা কি করব, একটা সম্পর্ক বিনির্মাণ করব। বিএনপি না, কথা হবে তো ভারতের সাথে তো এদেশের জনগণের হতে হবে, জনগণের সেন্টিমেন্টটা বুঝতে হবে। জনগণের, আমাদের দেশের জুলাই আগস্ট স্পিরিটটা কি, স্পিরিটটা হচ্ছে আমাদের সাথে তো ইন্ডিয়ার মানুষের কোনো সমস্যা নাই। তাহলে আজকে কেন আপনি বাংলাদেশকে একটা করদ রাষ্ট্র তৈরি করতে চাচ্ছেন? এটা আজ থেকে না, সেই 71 থেকে না, সেই ভাগ হওয়ার পর থেকে বাংলাদেশকে তারা ট্রিট করেছিল হায়দ্রাবাদের মতো। আপনার কথা শুনবো, আমরা একটা বিরতি থেকে আসি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। শাহরিয়ার ভাইয়ের কাছে যাই, আমরা আলোচনা করছিলাম ভারতের বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে। রাজনীতিতে যদি আমরা বিদেশিদের প্রভাব মেনেই নেই, তাহলে আসলে আমরা কতটা স্বাধীন থাকি? দেখেন, আমরা ভারত না, আমরা কারোই আধিপত্যবাদ মেনে নিই না। আজকে আমি যে কথা বারবার বলছিলাম, যে রাজনীতি থেকে এই চিন্তাটা সরিয়ে দিতে হবে যে অন্য কোনো দেশ আপনার ভাগ্যের পরিবর্তন করবে, আপনার ভাগ্যের পরিবর্তন আপনাকেই করতে হবে। এই জন্যে যদি বারবার মানে একটা জিনিস সবসময় মনে রাখা হচ্ছে যে আপনি আপনার বন্ধুকে, চিরদিন কোনো রাষ্ট্র আপনার বন্ধু হয় না, এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা। আপনার স্বার্থতা সে আগে, চিরদিন কি শত্রু থাকে? শত্রু থাকবে না, বন্ধুও থাকবে না। আচ্ছা। ভারত যেটা করতে চাচ্ছে সেটা ভারতের ইন্টারেস্ট, তার ফরেন পলিসি অনুযায়ী সে চাইবে আমাকে করদ রাষ্ট্র করতে, কিন্তু আমি হাসিনা হব কি হব না এটা আমার উপর নির্ভর করবে। সেই জন্য আমাকে কি দিতে হবে, হাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। হাঁ ভোটে জয়যুক্ত করলে আর যাই হোক ভবিষ্যতে কখনো কোনো হাসিনার জন্ম নিবে না, এবং হাসিনার জন্ম না নিলে কোনোদিন বাংলাদেশ ইনশাল্লাহ হায়দ্রাবাদও হবে না, সিকিমও হবে না। এবং সেই জায়গাতেই আমাদেরকে যে ভারতের উপলব্ধিটা, আমরা গত 51 বছর বা 53 বছর ভারতকে এই উপলব্ধিটাই দিতে পারিনি। কারণ যখনই কেউ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখনই ফারাক্কা নিয়ে কথা বললেন, যখনই তিনি তালপট্টি দ্বীপ নিয়ে কথা বললেন, তখনই তাকে অ্যাসাসিন করা হলো। কিন্তু তারপরও কিন্তু তার সহধর্মিনী তার সাথে কম্প্রোমাইজ করেনি। সো আজকে যে কম্প্রোমাইজ করছে, দেশকে করদ রাষ্ট্রে পরিণত করছে, তার পরিণতি কি সবাই দেখছে। এখন এই দুইটা রাজনৈতিক দলের একটা মাত্রই কাজ হওয়া উচিত, যেটা খালি মুখে বললে হবে না, সবার আগে দেশ। আর সবার আগে দেশ হতে গেলে ফরেন পলিসিটা এমন হতে হবে যে ভাই আর যাই হোক ভারতের আধিপত্য মেনে
এবং ভারত এই যে প্ল্যানটা করতেছে, এই যে বিএনপিকে বারবার উস্কিয়ে দিচ্ছে যে বিএনপির সাথে সম্পর্ক চাই, এই নিয়ে বিএনপি কিন্তু প্রতিবাদ করা উচিত না, কোনো দলের সাথে না, সম্পর্কটা হতে হবে দেশের সাথে, দেশের জনগণের সাথে। আর এই দেশের জনগণের সাথে যদি না হয় তাহলে কোনোদিন ভারতের সাথে আমাদের সম্পর্ক টিকবে না। যেটা জাহিদ ভাই বলছে এটার সাথে আমি সম্পূর্ণরূপে একমত, তারা চায় না আমাদের স্টেবিলিটি। জি, জাহিদ ভাইয়ের কাছে যাই, একদম শেষ 1 মিনিট সময় আমরা হয়তো পাবো। ভারতের পছন্দের সরকারের যে ধারণাটা বাংলাদেশের রাজনীতিটা কি একটা বাস্তবতা হয়ে উঠলো কিনা? বাস্তবতা নাই আর, কিন্তু ভারতের পছন্দের সরকার আছে। আমি আবার শুধু বাংলাদেশ প্রশ্নে বলছি না, এই সাউথ এশিয়ার কোনো দেশে ভারত চায় না আত্মমর্যাদাশীল একটা সরকার থাকুক, সব দেশে সে চায় একটা করে হাসিনা থাকুক। মানে মালদ্বীপের মতো দেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে, তার আর কোনো ইস্যু নাই, ভারত হটাও, বুঝুন। আর আমি প্রায় উদাহরণ দিই, নেপাল ধরুন, ওরা বললো বাংলাদেশে মুসলমান, পাকিস্তান মুসলমান, মালদ্বীপ মুসলমান, ওরা হিন্দু বিদ্বেষী ইত্যাদি ইত্যাদি। নেপাল, শ্রীলঙ্কা, আমি নেপাল তার বর্ডারে থাকা দেশ, নেপালের একটা অঞ্চলের সাথে ভারতের ইজি অ্যাক্সেস তরাই জোনের সাথে রুপি ওখানে কাজ করতো, সেই নেপালকে তারা কি বানিয়েছে। সো এই জন্য আমি মনে করি, আমি চাই, আমি জানি না তারা হবে কিনা, তাদেরকে আসলে এই জায়গা তাদের রিঅ্যালাইনমেন্ট বলে আপনার ফরেন পলিসি, এটা করতে হবে। সো ভারত আবার এটাও মানতে হবে, আমরা খুব ইউটোপিয়ান চিন্তা যদি না করি, করা উচিত হবে না। ভারত একটা রিজিওনাল পাওয়ার, সো রিজিওনাল পাওয়ার যখন আছে, আমাদেরকে ঘিরে আছে, এই বাস্তবতাও আমাদের মাথায় রাখতে হবে। আবার ভারতকেও এই বাস্তবতা মাথায় রাখতে হবে যে এতগুলো মানুষকে শত্রু বানিয়ে রেখে লাভ কিছু হবে না। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এখন প্রকাশের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।